সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে আজকের পাঠে সবাইকে স্বাগত। আমাদের আজকের পাঠ সপ্তম শ্রেণীর বাংলা কবিতা কুলি মজুর। লিখেছেন কাজী নজরুল ইসলাম, একজন বিদ্রোহী কবি, জাতীয় কবি, সাম্যবাদী কবি। তোমরা কিছু ছবি দেখছো, যারা দিন মজুর, কুলি মজুর, সারাদিন তারা খেটে এই সভ্যতা, মানব সভ্যতা গড়ে তুলেছেন, তাদের নিয়েই লেখা। আমরা তার এই সবার সম্পর্কে আজকে জানব। তার আগে আমরা যিনি কবিতাটা লিখেছেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা পরিচিতি আমরা জেনে নিই। কাজী নজরুল ইসলাম 24শে মে 1899, বাংলায় 1306 বঙ্গাব্দের 11ই ভাদ্র বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। আমরা এটা সবাই জানি। কবির অসাধারণ সাহিত্যকৃতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন। তার বিখ্যাত বিভিন্ন কাব্যগ্রন্থ রয়েছে, বিখ্যাত তার মধ্যে অগ্নিবীণা, বিষের বাসী রয়েছে, ছায়ানট, পিলেপটকা, সাম্যবাদী যে কবিতা কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি, ঝিঙ্গে ফুল সঞ্চয়ন। আরও রয়েছে নাটক, উনি লিখেছেন পুতুলের বিয়ে। তোমাদের আগে বলেছি উনি বিদ্রোহী কবি উপাধি। তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত চল 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 গানটি আমাদের রণসঙ্গীত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 29শে আগস্ট 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। কবি পরিচিতি বলতে গেলে উনি অনেক কিছু বলা যায়। উনি জন্মদুঃখী ছিলেন, দুখু মিয়া তার একটি ছদ্মনাম বলতে তাকে বলা হয়। তার জীবনে অনেক দুঃখে গড়া, তবে তার কৃতিত্বপূর্ণ জীবনে আমরা অনেক কিছু লেখনী তার মধ্যে আমরা দেখি। এগুলো নিয়ে আলোচনা আমরা করব সুযোগ পেলে। তো দেখো কাব্যগ্রন্থের যে প্রচ্ছদগুলো দেখলেও ভালো লাগে। অগ্নিবীণা, সিন্ধু হিন্দোল, বিষের বাসী, প্রলয় শিখার, রিক্তের বেদন। তোমরা জানো যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী, যেটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয় এবং তার সাহিত্যিক যে সুনাম ছড়িয়ে পড়ে। তো আমরা এই কবিতাটা পাঠ করার আগে কিছু শব্দার্থ শিখব, এই শব্দের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকব। প্রথমে আসলো বাষ্প শকট, যে শকট মানে গাড়ি, বাষ্প শকট দ্বারা বাষ্প দ্বারা চালিত গাড়ি। এখানে রেলগাড়ি যেটা বাষ্প চালিত ছিল, আমরা অনেক ছোটোবেলায় দেখেছি, বাষ্পীয় ইঞ্জিন, কয়লা চালিত। ঠুলি, যে চোখের ওপর ঢাকনি, ঘানি টানার জন্য গরুর চোখে ঢাকনি পড়ার মতো, ওই ঢাকনির নাম ঠুলি। এটা একটা প্রতিবন্ধকতা অর্থে বলা হয়েছে। পাই, মুদ্রার একক বিশেষ, এখন যেমন টাকা ও পয়সা, আগে ছিল পাই। তারপরে হচ্ছে অট্টালিকা, প্রাসাদ, অনেক অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত। তারপর রয়েছে শাবল, লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার, মাটি খোঁড়া হয় যেগুলো দিয়ে, বক্ষে মানে বুকে। তো আমরা কবিতাটা শুরু করব, তার আগে দেখো যে সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত এই কুলি মজুর কবিতাটি আমার অনেক পছন্দের একটি কবিতা। তোমাদের যে সপ্তম শ্রেণীর দ্বিতীয় কবিতাটা হচ্ছে কুলি মজুর। এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস, কুলি ও মজুর সমান কুলি মজুর। আসলে সাম্যবাদী কবি, সমতার কথা গেয়েছেন। তোমরা ইটে গিয়ে পড়বে নারী, এটিও সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নবম দশম শ্রেণীতে মানুষ কবিতা, সেটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ইন্টারে একটা কবিতা ছিল, এটার নামই সাম্যবাদী এবং কাব্যগ্রন্থ সাম্যবাদী, এখন পরিবর্তন হয়েছে বিদ্রোহী, যেটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের। তো আমরা দুই একটি কথা বলে নেই যে কুলি মজুর সম্পর্কে। আসলে কবিতা পড়াতে গেলে অনেকগুলো কথা চলে আসবে, যে কুলি ও মজুর যুগ যুগ ধরে যে লক্ষ কোটি শ্রমজীবীর অক্লান্ত শ্রমে ও ঘামে যে আমরা যে সভ্যতাটা
দেখছি বর্তমান সভ্যতা আসীন সেই সভ্যতা গড়ে তুলেছেন। এদের শোষণ করে ধনিক শ্রেণী বিপুল বিত্ত বৈভবের অধিকারী হয়, তাদের কথা এখানেই বলা হয়েছে। হ্যাঁ, এই যারা এই সভ্যতার কারিগর রূপকার তারাই আজ বঞ্চিত উপেক্ষিত, তারা পদে পদে মার খাচ্ছে। তো এখানে এমনি করে জগৎ জুড়ে যে মার খাচ্ছে, কবির কথা যে এরা কতদিন এরকম শোষণের শিকার হবে। তো বেশি দিন নয় যেদিন তারা এক সময় মাথা তুলে দাঁড়াবে, তাদের জয়গান গেয়েছেন। তো এখানে আমরা পড়ব যে যাদের ক্লান্তিহীন পরিশ্রমে তৈরি হয়েছে আজকের বিজয়ের সোপান, তাদের প্রেম পূর্ণ ঘাম অক্লান্ত পরিশ্রমে আমার জাহাজ মোটর গাড়ি চলছে, দালান গোড়া তৈরি হয়েছে। কবি নজরুল এই শ্রমজীবী মানুষের অবদানের কথা স্বীকার করছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তা আমরা তাদের যে শোষণের শিকার কিভাবে হচ্ছে তার একটা অংশবিশেষ পড়ব এবং একটা শুভ দিন চলে আসছে যখন তাদের দেনা, তাদের ঋণ আমাদের পরিশোধ করতেই হবে, আমাদের মধ্যে বোধোদয় হবে, এই একটা আশাবাদ ব্যক্ত করেছেন। তো চলো শুরু করি আজকের কবিতা। প্রথম যে লাইনটি দেখো, দেখিনু সেদিন রেলে, একটি সাধারণ একটা ঘটনার সূত্রপাত করে কবিতাটা শুরু হয়েছে। দেখিনু মানে দেখলাম, সেদিন মানে একটা দিনের কথা বলা হয়েছে, রেলে মানে রেলগাড়ি, কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। তো কুলি, এখানে কুলি বলতে হচ্ছে দিন মজুর কুলি। হ্যাঁ, তো এক বাবু অর্থাৎ এক ভদ্রলোক তাকে ঠেলে দিয়ে, লাথি দিয়ে হোক ঠেলে দিয়ে হোক নিচে ফেলে দিল তাদেরকে। এই যে শোষণ, এটা বঞ্চনা, শোষণ, অত্যাচার। হ্যাঁ, এটা কবির চোখে পড়েছে, তখন চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কবির কথা, এই যে দুর্বল এরা এত কিছু করেছে, এই যে রেলগাড়ি থেকে নামলো যে ভদ্র, রেলগাড়িও তাদের অবদান, অট্টালিকা, জাহাজ, হ্যাঁ, বিভিন্ন সভ্যতা তাদের বড় অবদান। এরাই যদি করে, আবার এরাই বারবার এরকম কষ্ট করবে এমনি করে, অর্থাৎ জগৎ জুড়ে কি তারা সবসময় কি হেয় হবে, শোষিত হবে, অত্যাচারিত হবে, নিপীড়িত হবে। তারপর দেখো, যে দধিচির হাট দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। দেখছো, এখানে কুলিরা পড়িল তলে, এই কথাটা লিখে নাও যে শোষিত হয়, তলে পড়া মানে কুলিরা শোষণের শিকার হয় বা শোষিত হয়। এখানে দধিচির কথা বলা হয়েছে। হ্যাঁ, একজন মুনি, দধিচির কথা সম্পর্কে অনেক বলা যায় যে ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি। মুনিরা এমন ছিল, নিজের জীবন ত্যাগ করে নিজের জীবনের বিনিময়ে অনেক কিছু ওনারা রক্ষা করেছেন। এখানে দধিচির সঙ্গে তুলনা করা হয়েছে। তো দধিচির কোনো এক কারণে দধিচির তার বুকের হাড় ভেঙে যায়, তো এক দেবতা তার বজ্র দিয়ে হাড় তৈরি করে দেন। হাড়টা খুবই কার্যকরী। এক মায়াবী এক বনে এক দেবতা, একটা অসুর, দেবতা না অসুর, হ্যাঁ, দানব, হ্যাঁ, সব কিছু ধ্বংস করে দিচ্ছে, তাকে কোনোভাবে বধ করা যাচ্ছে না। পরে দৈব বলে জানা গেল যে ওই দধিচি মুনি, দধিচি একটা নাম, মুনির হাড় দিয়ে বজ্র বানিয়ে তাকে বান বানিয়ে তাকে মেরে ফেলতে হবে। তখন হ্যাঁ, একজন যায় তার কাছে, গিয়ে বলে দধিচি এই তা উনি বলছে, তুমি যে কারণে এসেছো, তোমাকে যে দেবতা পাঠিয়েছে আমি বুঝতে পেরেছি। এবং তখন সে দেহত্যাগ করে ওই বজ্র দিয়ে হাড় বানিয়ে সেই দানব, হ্যাঁ, সেই অসুরকে বধ করা হয়। তো দেখছো, তার নিজের জীবনের বিনিময়ে ইনি এগুলো করেছে। অর্থাৎ এখানে দধিচির সঙ্গে সুন্দর একটা দিয়েছে যে তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছেন তারা সকলে সুবিধাভোগী মানুষ হয়েছে, কিন্তু তাদের যে অক্লান্ত পরিশ্রম, মেধা, হ্যাঁ, তাদের কষ্ট, সেই জিনিসটা মানুষ অনুভব করে না। অর্থাৎ বাষ্প শকটে চললো, তার নিচে পড়ে গেল কুলিরা, অর্থাৎ শোষণের শিকার হলো। দধিচি যেমন কি মানে সভ্যতার জন্য বা হ্যাঁ দানবকে বধ করার জন্য নিজের জীবনের তুচ্ছ করে তাকে দেহত্যাগ করে, ঠিক এরকম একটা অবদানের কথা বলা হয়েছে কৃষক, শ্রমিক, কুলিরা। ওই জন্য দুঃখ ত্যাগ করে দধিচির সঙ্গে ত্যাগী কুলি মজুরের তুলনা করেছেন। তো বেতন দিয়েছো, দেখো এখন তারা যে কাজ করে তাদের যে শ্রমের মূল্য এইটা দিয়েছো, চুপ রও যত মিথ্যাবাদীর দল। এখানে ধনিক শ্রেণী যারা সুবিধাভোগী
হ্যাঁ, যারা এই মানব সভ্যতার পিছনে যাদের মানে অবদানকারী তাদের অস্বীকার করে, হ্যাঁ, যাদের মূল্যায়ন করা হয় না, মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। এখানে যে বেতন, যারা এটা শ্রম কাজ করেছে তাদেরকে তোমরা বেতন দিয়েছ, এটা বলতেছে। আবার যে কত পাই, অর্থাৎ দেখো পাই মানে সামান্য অর্থ, পাই বলতে এখানে আসলে তুচ্ছ পরিমাণ অর্থ দিয়ে কুলিদের তুই কত ক্রোড়, ক্রোড় মানে কোটি, কত কোটি কোটি টাকা পেলি বল। সুন্দর একটা কথা বলছে যে তাদের দিয়ে কাজ করিয়ে তাদের মূল্যায়ন করা হয় না, এখনও কিন্তু সেই জিনিসটা আমরা দেখি, অর্থাৎ তাদের উপর অনাচারের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাদের যে শ্রমের মূল্য তারা কখনোই পায় না। তোমরা বিভিন্ন কবিতা এগুলো দেখেছো, দেখবে। দেখো, রাজপথে তব চলিছে মোটর, তব মানে তোমার, এখানে রাজপথে মোটর গাড়ি চলছে, সাগর জাহাজ জলের মধ্যে জাহাজ চলছে, রেল পথে চলে বাষ্প সকট, দেশ চেয়ে গেল কলে। দেখছো, রাজপথে চলছে এখানে মোটর গাড়ি, অর্থাৎ যান্ত্রিক কলকারখানা কলযুক্ত, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প সকট, বাষ্পীয় ইঞ্জিন মানে রেল, দেশ চেয়ে গেল কলে। নিচে দেখো অনেকগুলো কলকারখানার, মানে কলকারখানা দিয়ে ভরে গেল। ইঞ্জিনিয়াররা হয়তো প্ল্যান করেছে, কিন্তু এগুলো গড়েছে কি, কারা? এই কুলি মজুররা, যারা শ্রমিক। এরপর দেখো, তো বলো তো এসব কাহাদের দান। এই যে তোমরা দেখছো, তোমার অট্টালিকা কার খুনে রাঙ্গা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। এখানে দেখো সুন্দর একটা কথা, যে এই যে তোমার অট্টালিকা মানে দালান কোটা কার খুনে রাঙ্গা। তোমরা দেখো এটা, যে এখানে কাজী নজরুল ইসলাম যে কুলি মজুর কবিতায় রক্ত ঝরানো খেটে খাওয়া যে শ্রমজীবী মানুষ, মানুষের রক্তে ধনিক শ্রেণীর যে অট্টালিকা তৈরি হয় তাদের কথা বলা হয়েছে। যে আজকের যে রূপকার, যে আজকের যে সভ্যতা গড়ার পিছনে যে কুলি মজুরদের অবদান, তাদের অক্লান্ত শ্রম, হ্যাঁ, ঘামে মোটর গাড়ি রেলগাড়ি চলছে, গড়ে উঠেছে কলকারখানা, কিন্তু যুগ যুগ ধরে তারা হয়ে যাচ্ছে বঞ্চিত, উপেক্ষিত। এদের শোষণ করেই ধনিক শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক, এবং অথচ তাদের অট্টালিকা এদের রক্তেই তো রাঙ্গা হয়। তাদের দেখছো এটা অর্থাৎ তাদের কার খুনে রাঙ্গা, অর্থাৎ কার শ্রমে রাঙ্গা বলতে রঙিন সুন্দর কথা বলছে, অথচ তাদের অট্টালিকা এদের রঙেই এত রাঙ্গা হয়ে উঠেছে, রঙিন হয়ে উঠেছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। তুমি জানো না, হ্যাঁ, মানে তো কেউ জানো না যে এই যে কি ধূলিকণা জানে, অর্থাৎ এখানে সুন্দর একটা কথা বলছে যে তুমি জানো না, তোমরা জানো না কিন্তু পথের ধূলিকণা, অর্থাৎ যারা শ্রমের জন্য কাজ করেছে, ধূলিকণার সঙ্গে তাদের সম্পৃক্ত। তোমরা ক্লাস 9-এর রানার কবিতা এরকম একটা কথা আছে যে জানবে এদের কথা কেউ জানবে না, জানবে পথের তৃণ, রানাররা যে দৌড়ায় পথের তৃণ ছাড়া কেউ জানবে না, এরকম। তো প্রতি ধূলিকণা জানে, তাদের যে অবদানের কথা বলা হয়েছে, ওই পথ ওই জাহাজ ওই রাস্তাঘাট যে মেরামত হয়েছে, রাস্তাঘাটে যে গাড়ি চলে, রেলগাড়ি চলে, জাহাজ চলে, ওই সকট মানে গাড়ি অট্টালিকা, এবং এই যে পথ জাহাজ গাড়ি এবং অট্টালিকার মানে কে জানে? ধূলিকণা জানে, অর্থাৎ তারা এর সাক্ষী হিসাবে দাঁড়িয়েছে। এবার দেখো সুন্দর একটা কথা, এই কথাগুলো তোমরা এতক্ষণে আশা করি বুঝতে পেরেছো, যে এই যে শ্রমজীবী মানুষ যাদের কথা অনেকবার আমি বললাম, তাদের যে হেয় করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে, শোষণ নির্যাতন নিপীড়ন, এটা একদিন বন্ধ হবে। আসিতেছে শুভ দিন। দেখছো, এই শুভ দিনটা আসছে, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা। আমাদের যে ধনিক শ্রেণীর যারা শোষণ করছে যারা, তাদের অনেক ঋণ হয়েছে, শুধিতে হইবে ঋণ। এই ঋণটা শোধ করতে হবে, কারণ এরা যে পরিমাণ সভ্যতার কারিগর, মানব সভ্যতা বিকাশে যারা অবদান রেখেছে, তাদের ওভাবে শ্রমের মূল্য দেয়া হয়নি, তাদেরকে ভালোবাসা দেয়া হয়নি, তাদের বেতন দেয়া হয়নি, এইটা ঋণ শোধ করতে হবে। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুধারে, দুপাশে পড়িয়া যাদের হার। দেখো, এখানে বলা হচ্ছে গাইতি এক ধরনের শাবল, তো তোমরা চেনো যে লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার। গাইতি হচ্ছে পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান যে খোঁড়া হয়,
সেই লাঙ্গলের আকারে দুমুখা কুড়ালকে বলে গাইতি। এরা চালায় ভাঙ্গিল যারা পাহাড়, অর্থাৎ এখানে পাহাড় কেটে সভ্যতা গড়ে উঠেছে, দালান, রাস্তাঘাট। তো এগুলো যে যারা করেছে, অর্থাৎ এখানে কুলি মজুরদের অবদানের কথা বলা হয়েছে। পাহাড় কাটা সে পথের দুপাশে, যে পথের দুপাশে পড়িয়া যাদের হার, অর্থাৎ তাদের যে অবদান, তাদের যে অক্লান্ত শ্রম জীবন, অর্থাৎ অনেকে কাজ করতে গিয়ে মাটি চাপা হয়েছে, পাহাড় চাপা পড়েছে, তাদের অনেক প্রাণ গেছে, অনেক পঙ্গু হয়েছে। তোমরা মাঝে মধ্যে দেখো যে বাংলাদেশ পাহাড় ধসে মানুষ মারা যায়, বিশেষ করে আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় যে সোনার খনি খনন করতে গিয়ে অনেকে চাপা পড়ে মারা গেছে, অনেক এরকম অনেক। অর্থাৎ তারা টাকার জন্য করে, কিন্তু তারা জীবনের লাইফ রিস্ক থাকে, জীবনের ঝুঁকি থাকে। অর্থাৎ ওই পথের দুপাশে তাদের হার, অর্থাৎ তাদের যে অবদান, তাদের যে কৃতিত্ব, তাদের যে শ্রম, তাদের কথা এখানে বলা হয়েছে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি। তোমারে সেবিতে অর্থাৎ তোমাদের সেবা করতে, প্রয়োজন মেটাতে, সভ্যতা গড়তে যাহারা কি হইলো মজুর, যারা কাজ করে তাদেরকে বলে মজুর মুটেও কুলি। তোমারে বহিতে বহন করতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তাদের অঙ্গ অবশ্যই পবিত্র, তারা ধুলি লাগালো, অর্থাৎ তাদের মানুষের উপকার, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সভ্যতার উন্নত করার জন্য পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। সুন্দর একটা কথা, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এখানে কি বলা হয়েছে, যে এখানে শ্রমজীবী মানুষের গুণকীর্তন করা হয়েছে। তোমরা যদি এটা জ্ঞান অনুধাবন আসে, গুণকীর্তন করা হয়েছে। তো তাদেরই ব্যথিত বক্ষে, ব্যথিত বুকে পা ফেলে মানুষ নব উত্থান কিভাবে আসে। অর্থাৎ এখানে সহজ কথা, যুগ যুগ ধরে যে কুলি মজুরের মতো অগণিত যে শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা, তাদের অক্লান্ত পরিশ্রমী ধনিক শ্রেণী আরামদায়ক জীবনযাপন করছে, লাক্সারিয়াস জীবনযাপন করছে। কিন্তু এই যে যারা এগুলো করেছে, তাদের যে অবদান রেখেছে, তারা আজকে অবহেলিত, উপেক্ষিত। তাদের অবদানের কথা স্মরণ করে কবি তাদের জয়গান গেয়েছে, তাদের দেবতা হিসেবে সম্বোধন করেছে। তারাই দেবতা, অর্থাৎ এখানে ভালো অর্থে। তাদের উদ্দেশ্যে কবি প্রশ্নের যে চরণটি রচনা করেছেন, এবং তাদের বুকে পা ফেলে নব উত্থান, নব উদ্যোগ স্থান, এটা হলো সন্ধিবদ্ধ পদ, উত্থান। তাদের ফলেই মানব সভ্যতা গড়ে উঠেছে। তোমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমি কয়েকটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করে দিই, আরও একটু তোমাদের কাজে লাগবে। তো কবিতার যে মূল আলোচনা এখানে শেষ। তো এখানে শেষ একটা কথা বলি, যে এই এক শ্রেণীর হৃদয়হীন যে স্বার্থান্ত মানুষ, এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে, অথচ এদের তারা মানুষ হিসাবে গণ্য করতেও নারাজ। এগুলা কথা আসলে বলতে খারাপ লাগে, এটা একটা বাস্তবতা। তো তোমরা যারা শিক্ষার্থী এই জিনিসগুলো শিখবে, যে আমি যেন শোষক হলেও আমি শোষণের এরকম যেন শিকার হতে না হয় আমার মাধ্যমে, আমি অন্যায়ভাবে করব না। মানুষকে বোঝাতে হবে, জানাতে হবে, এক সময় তোমরাই এই নেতৃত্ব দেবে। তো আল্লাহ সবাইকে পরীক্ষা করে, তো মানুষের পাশে মানুষ দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তোমরা কয়েকটা ছবির মধ্যে দেখো, যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের যে হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা, এই শ্রমজীবী মানুষের প্রতি সবার আচরণ পরিশীলিত হওয়ার কথা কবি বলেছেন। আরও কয়েকটা পয়েন্ট, যে শ্রমিকদের অক্লান্ত শ্রম ও ঘামে চলেছে মোটর, জাহাজ, রেলগাড়ি, এবং গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা ইত্যাদি। তারপর দেখো, যুগ যুগ ধরে সমাজে এ কুলি মজুররা সবচেয়ে বঞ্চিত, উপেক্ষিত, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের কর্তব্য। এখানে একটা শিক্ষণীয় বিষয়, যে রিক্সা চালাচ্ছে, ঠিক আছে, আমি 50 টাকা আবার 5 টাকা বেশি দেই, বা তাদেরকে একটু সুন্দর কথা বলি, তাদের খোঁজখবর রাখি, এবং কেউ শোষিত হলে প্রতিবাদ করি, তো কেউ অভুক্ত থাকলে খাবার দিই, যতটুকু আমাদের সম্ভব। কুলি মজুররা মুনি, ঋষি, রাজা, নেতার চেয়ে অনেক শ্রদ্ধা ও সম্মানের পাওয়ার যোগ্য। দেখছো, আমরা আমাদের সমাজে মুনি, ঋষি, রাজা সম্ভ্রান্ত ব্যক্তিরা বেশি সম্মান পায়, কিন্তু এরাই বেশি যোগ্য। অথচ এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থে অন্ধ ব্যক্তি এদের মানুষ হিসাবে গণ্য করতেও নারাজ। মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলাম অবহেলিত শ্রেণীর পেশার মানুষের প্রতি শ্রদ্ধা ও ন্যায্য মজুরি মিটিয়ে দেওয়ার কথা বলেছেন। আমরা জানি যে
শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তাকে শ্রমের মূল্য দিতে হয়, আমরাও সেটা করব। তো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন করার সুযোগ নেই, তারপরে তোমরা যদি কোনো অংশ বুঝতে সমস্যা আবার দেখবে। তো তোমাদের পরবর্তী আরও একটা কবিতা বা গদ্য নিয়ে আসবো, ব্যাকরণ। তোমরা পড়াশোনার মধ্যে আছো আশা করি। এই মাধ্যমটা ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে তোমরা লেখাপড়া করবে। কুলি মজুর কবিতাটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যে কোনো একটি ভিডিও নিয়ে আসবো, তোমাদের ক্লাস নিয়ে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।